ওকে, ওকে, তাহলে ভেক্টর স্পেস বুঝার আগে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন কাকে বলে, ঠিক আছে? তো বাইনারি অপারেশন এটা ওই যে আমরা কিতেও পড়ছি, যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে, সরি, ওই যে অর্ডার প্রপার্টিসেও কিন্তু পড়ছি বাইনারি অপারেশন, ঠিক না? বাইনারি অপারেশনে কি আছে? একটা সেটের দুইটা উপাদান, একটা সেটের ফর অল এ বি বিলংস টু এ, একটা সেটের দুইটা উপাদান, এই দুইটা উপাদানকে একটা প্রক্রিয়ার মধ্যে গেলে যে নতুন উপাদান পাওয়া যাবে সেটাও যদি ওই উপাদানের মধ্যে থাকে, সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, ঠিক আছে? এবং এই যে অপারেশনটা, তার দুইটা উপাদানের মধ্যে যে প্রক্রিয়াটা করা হয় তাকেই বলা হয় বাইনারি অপারেশন, ঠিক আছে? তাহলে বাইনারি অপারেশন কি হবে? বাইনারি অপারেশন আমরা সাধারণত একটা স্টার দিয়ে বুঝাই, যাতে দুইটি উপাদান যদি প্রক্রিয়া করা হয় তাহলে নতুন উপাদানটা যাতে ওই সেটের ভিতরে থাকে, ঠিক আছে? তাহলে যদি এ একটি সেট হয় এবং একটি অপারেশন স্টার সংজ্ঞায়িত হয় যাহাতে যে কোনো দুইটি উপাদান এ বি বিলংস টু, এটা দরকার নেই, এ বি বিলংস টু এ, অর্থাৎ এ সেটের দুইটা উপাদান এ বি আছে, তাহলে তাদের মধ্যে একটা প্রক্রিয়া হবে, বাইনারি প্রক্রিয়া, দুইজন থাকলে বাইনারি, দুইটা উপাদানের মধ্যে যে প্রক্রিয়া সেটা হচ্ছে বাইনারি প্রক্রিয়া। এবং সে যে ওই উপাদানটা বাইনারি প্রক্রিয়া করার জন্য নতুন উপাদানটা যদি ওই সেটের ভিতরে থাকে, তখন প্রক্রিয়াটাকে বলা হবে বাইনারি অপারেশন, ঠিক আছে? তো বাইনারি অপারেশনে সাধারণত কি হয়, দুইটা উপাদানের মধ্যে যেহেতু প্রক্রিয়া, তো ওইটাকে আমরা ক্রমজোর আকারে দেখাতে পারি। তাহলে একটি বাইনারি অপারেশন স্টারকে লেখা হয়, বাইনারি অপারেশনকে স্টার দ্বারা লেখা হয় এবং নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করা হয়। বাইনারি অপারেশন কি হবে? একটা সেটের ক্রমজোর নিয়ে কাজ করে, অর্থাৎ এ সেটের একটা উপাদান, এ সেটের উপাদান মনে করো এ বি সি, তাহলে এ ক্রস এ সমান কত হবে? এ ক্রস এ সমান কত হবে? এ এ হতে পারে, এ বি হতে পারে, এ সি হতে পারে, বি সি হতে পারে, ঠিক আছে? এই উপাদানগুলোর মধ্যে কাজ হবে, ঠিক আছে? এটাই হচ্ছে বাইনারি অপারেশন। ওকে, তাহলে বাইনারি অপারেশনের যে কোডোমেইন থাকবে, ডোমেইন থাকবে, সেটা হচ্ছে ক্রমজোরের সেট, আর রেঞ্জ যেটা হবে, কোডোমেইন যেটা হবে সেটা হচ্ছে ওই সেট। অর্থাৎ দুইটা উপাদান যদি ক্রস করি, নতুন উপাদানটা ওই সেটের ভিতরে থাকতে হবে। ওকে, এখন দেখো, আমি যদি বাইনারি অপারেশনটা যোগ হিসেবে চিন্তা করি, তাহলে দুইটা পূর্ণ সংখ্যার যোগ ওই সেটের ভিতরে থাকে, তাহলে যোগ, পূর্ণ সংখ্যার সেট যোগের জন্য বাইনারি সত্য মানে। যদি আমি বাইনারি অপারেশনটা বিয়োগ মনে করি, তাহলে কি হবে? এ মাইনাস বি, এটা পূর্ণ সংখ্যা হয়, কারণ এ বি পূর্ণ সংখ্যা হলে তাদের বিয়োগফল যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে বিয়োগটাও বাইনারি অপারেশন মেনে চলে। গুণ বাইনারি অপারেশন মানে, কিন্তু যদি দুইটা পূর্ণ সংখ্যার মধ্যে যদি আমি ভাগের প্রক্রিয়া করি, বাইনারি অপারেশন করি, তাহলে নতুন যে ফলাফল এ বাই বি, এটা সব সময় পূর্ণ সংখ্যা নাও হতে পারে। সাপোজ ধরো যে আমি উপরে দিলাম 2, নিচে দিলাম 5, তখন কি আর পূর্ণ সংখ্যা আসবে? তখন পূর্ণ সংখ্যা আসবে না। তার মানে বাইনারি অপারেশন, ভাগের জন্য বাইনারি অপারেশনের যে নিয়মটা সেটা পূর্ণ সংখ্যা মেনে চলে না। আমার কথা বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, ওকে। ঠিক একই রকম স্বাভাবিক সংখ্যা যোগের জন্য বাইনারি শর্ত মানে, কিন্তু বিয়োগের জন্য সবসময় মানে না। সবসময় মানে না মানে শর্তই মানে না। কারণ দুইটা পূর্ণ সংখ্যা বিয়োগ করলে, দুইটা স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। যেমন ধরো 2 আর 3 বিয়োগ করলে কত পাই? -1, সে কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তাহলে মাইনাস, বিয়োগের জন্য স্বাভাবিক সংখ্যা বাইনারি অপারেশন মেনে চলে না। গুণের জন্য মেনে চলে, কিন্তু ভাগের জন্য মেনে চলে না। এগুলো মনে রাখতে হবে। বাইনারি অপারেশন স্বাভাবিক সংখ্যার সেটের কে মানে কে মানে না। এখন দেখো, বাস্তব সংখ্যার সেট এবং মূলক সংখ্যার সেট, তারা যোগ, বিয়োগ, গুণের জন্য বাইনারি অপারেশন মেনে চলে, কিন্তু ভাগের জন্য সবসময় সত্য নয়।
ভাগের জন্য সবসময় সত্য নয়। দেখো, মনে করো আমি 1/0 দিলাম, ঠিক আছে? 1 সে বাস্তব সংখ্যা, 0 সেও বাস্তব সংখ্যা, কিন্তু তাদের ভাগ এটা কি? 1/0, হুইচ ইজ আনডিফাইন্ড। তার মানে কি, ভাগের বাইনারি অপারেশন সবসময় সত্য নাও হতে পারে, ঠিক আছে? সেজন্য ভাগের জন্য সত্য নয়। এটা কে কে? বাস্তব সংখ্যা, আর একটা আছে কি? মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সেট যোগ এবং গুণের জন্য বাইনারি অপারেশন সত্য নয়। এটা আমরা অর্ডার প্রপার্টিসে পড়েছি কিভাবে। অমূলদ সংখ্যার সেট যুগের দ্বারা আবদ্ধ কিনা? অমূলদ সংখ্যার সেট কি যুগের দ্বারা আবদ্ধ? a+√b একটা অমূলদ সংখ্যা, a-√b সেটাও একটা অমূলদ সংখ্যা, তাহলে দুজন যোগ করো, a+b+a-√b, তাহলে কত আসবে? 2 আসবে, যেটা হচ্ছে অমূলদ সংখ্যা না। তার মানে কি, অমূলদ সংখ্যার সেট যুগের দ্বারা আবদ্ধ নয়, অর্থাৎ সে বাইনারি অপারেশনের শর্ত মেনে চলে না। ওকে, তাহলে বাইনারি জি স্যার। অপারেশনের যেমন এমসিকিউ গুলো দেখো। পূর্ণ সংখ্যার জেড a+b অপারেশনটি কি বাইনারি অপারেশন? হ্যাঁ, এটা একটা বাইনারি অপারেশন, এটা সব সময় মেনে চলে। ওকে, স্বাভাবিক সংখ্যার সেট a-b কি বাইনারি অপারেশন? না, এটা বাইনারি অপারেশন না, না। কিন্তু সবসময় সে মানে না, কারণ 3 - 5 which is -2 which doesn't belongs to n, ঠিক আছে? 3 নম্বরটা দেখো, মূলদ সংখ্যার সেট কিউ এর উপর a/b কি বাইনারি অপারেশন? বাইনারি অপারেশন হবে শুধুমাত্র বি নট বীজ জিরো হলে। লজিক। বুঝা গেছে? হ্যাঁ, ওকে। জি স্যার। এখন এটাকে একটু টাফ করে দিব। এটা বলবো যে 2x2 ম্যাট্রিক্স a+b অপারেশনটি কি বাইনারি অপারেশন? হ্যাঁ, মানে 2x2 ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্স 1 5 6 9, এটা একটা 2x2 ম্যাট্রিক্স। আরেকটা 2x2 ম্যাট্রিক্স ধরো নাও 1 3 6 1, দুইজন যোগ করলে কি আসবে? 3 8 12 10, যা 2x2 ম্যাট্রিক্স। তাহলে দুইটা 2x2 ম্যাট্রিক্স যোগ করলে 2x2 আসবে। তার মানে বাস্তব সংখ্যার ম্যাট্রিক্স দুইটা যদি a+b হয়, তাহলে তারা বাইনারি অপারেশন মেনে চলে। বুঝেছি? জি হ্যাঁ, স্যার। কিন্তু বুঝছি স্যার। সূত্র কি দিয়ে দিয়ে পাবেন জানো অর্থ? কিন্তু যদি আমি বলতাম যে গুণ, ম্যাট্রিক্সের গুণ কি বাইনারি অপারেশন মেনে চলে? মনে করো তোমার কাছে 2x2 একটা ম্যাট্রিক্স থাকলো, আর একটা হচ্ছে আহ যেমন ধরো 1/2, এটা কি গুণ করা যাবে? গুণ করার জন্য ম্যাট্রিক্সের গুণ করার জন্য প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হয়। তার মানে কি, এক ম্যাট্রিক্সের গুণ যদি সেম অর্ডার না হয়, তাহলে গুণ কখনো বাইনারি ফাংশন মেনে চলে না। ওকে, বোঝা গেছে? ওকে, জি এখন স্যার। দেখো এটা আরো টাফ প্রশ্ন। পূর্ণ সংখ্যার জেড এ মুড বি অপারেশন কি বাইনারি অপারেশন? অর্থাৎ মনে করো, মুড ফাংশন কি জানা আছে? যারা নাম্বার থ্রি পড়েছো তাদের তো জানা থাকার কথা মুড ফাংশন। মনে করো আমি 5কে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা লিখবো এরকম, 5 is congruent to 1 মুড 2, অর্থাৎ 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। এক থাকবে। এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে কনগ্রুয়েন্স মুড ফাংশন। এখন মুড ফাংশনে আমি যেটা দিয়ে ভাগ করব, এই যে যাকে মানে যা যাকে যা দিয়ে ভাগ করবো সেটা মুডের পরে থাকে। তাহলে মুডের পর এখানে কে আছে? বি আছে। এখন ভাগের ক্ষেত্রে নিচেরটা তো জিরো হইতে পারবে না, নিচেরটা কি জিরো হইলে হবে? নিচেরটা জিরো হইলে তো আনডিফাইন্ড। তার মানে মুড ফাংশন হইতে হলে বি জিরো হওয়া যাবে না। তার মানে পূর্ণ সংখ্যার সেটে এ মুড বি কি বাইনারি অপারেশন শুধুমাত্র জিরো। বি এর মান নট জিরো হল। বুঝা গেছে? বুঝা গেছে কি? জি ওকে, স্যার। হ্যাঁ। এখন দেখো বাস্তব সংখ্যার সেট a টু দি পাওয়ার বি একটি বাইনারি অপারেশন।
এটা বাইনারি অপারেশন, ভাগ। বাইনারি অপারেশন নয়, শর্ত সাপেক্ষে বাইনারি অপারেশন, শর্ত সাপেক্ষে বাইনারি অপারেশন বা নির্ণয়যোগ্য নয়। কারণ যদি আমার কাছে -3 এটা নেগেটিভ আর রুট যদি হয়ে যেত, তাহলে কিন্তু বাস্তব সংখ্যা না হয়ে কি হইতো, জটিল সংখ্যা হয়ে যেত নাকি? জটিল সংখ্যা হইতো, রুটের ভিতরে মাইনাস থাকলে তো জটিল সংখ্যা নাকি? তাহলে আমার এটাকে আমরা কি -3 এর পাওয়ার ½ দিতে পারি, যাকে আমরা a টু দি পাওয়ার b। তাহলে a টু দি পাওয়ার b হওয়ার ক্ষেত্রে এইটা যে বেস, বেস কখনো নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে? আরে না। তাহলে জি স্যার। এটা বাইনারি অপারেশন হবে শর্ত সাপেক্ষে, যদি বেস নেগেটিভ না হয় তাহলে হতে পারবে নাকি? বেস ইজ জি নট স্যার। নেগেটিভ, তখন হতে পারবে। তার মানে একটা শর্ত আরোপ করতেছি, শর্ত আরোপ করলে সে বাইনারি অপারেশন। সেজন্য এখানে দুইটা জিনিস আছে, একটা বলতেছে বাইনারি অপারেশন, আরেকটা হচ্ছে বাইনারি অপারেশন নয়, আরেকটা হচ্ছে শর্ত সাপেক্ষে বাইনারি অপারেশন। এখন দেখো, এটা বাইনারি অপারেশন নয় বলা যাবে না তো, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো সে বাইনারি অপারেশন মেনে চলতেছে। মনে করো 2 টু দি পাওয়ার 2, এটা বাস্তব সংখ্যা আসবে নাকি আসবে না? থ্রি টু আসবে দি আসবে পাওয়ার স্যার। ফাইভ বাস্তব সংখ্যা আসবে নাকি আসবে না? তাহলে বাস্তব সংখ্যা আসবে আসতেছে। স্যার। কখন আসতেছে না? যখন বেসটা নেগেটিভ হবে, তার মানে শর্ত আরোপ করলে সে বাইরে হচ্ছে। সেজন্য এটার উত্তর হবে শর্ত সাপেক্ষে বাইনারি অপারেশন। যদি অপশনে শর্ত সাপেক্ষে বাইনারি অপারেশন না থাকতো, তাহলে আমি বলতাম যে বাইনারি অপারেশন নয়, এটা বলে দিতাম। কিন্তু শর্ত সাপেক্ষে কথা যেহেতু অপশন দেওয়া আছে, তাহলে ওইটাকে আমি প্রায়োরিটি দিব। যোগ বিয়োগ বুঝেছি? গুণের ক্ষেত্রে। বুঝা গেছে কি? স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। জি স্যার বুঝছি। স্বাভাবিক সংখ্যার সেট এন এর ক্ষেত্রে নিচের কোনটি বাইনারি অপারেশন সঠিক নয়? বিয়োগের ক্ষেত্রে, বাঘ। ভাগের বাঘের ক্ষেত্রে। ক্ষেত্রে। বিয়োগের ঠিক আছে, ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রেও হবে না। এখানে অপশন আসলে দুইটা, বিয়োগের ক্ষেত্রেও তো হচ্ছে না অনেক সময়, আর ভাগের ক্ষেত্রে তো বাঘের হয় ক্ষেত্রে। না। ঠিক আছে, ওকে। তাহলে এখানে অপশনটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, বিয়ে ও ডি স্যার। বিয়োগ আর ভাগ দুইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, গুণের জন্য হবে, যোগের জন্য হবে। ওকে, এখন 8 নম্বরটা দেখো। এটা এটা স্পেশাল। এটা স্পেশাল এই কারণে, কারণ এখানে পুরা প্রয়োগটা বোঝা যায়। তোমাকে একটা সেট দেওয়া আছে যেখানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে। এখন বলছে যে a+b অপারেশন কি বাইনারি এই সেটের জন্য? বাইনারি অপারেশন না কি স্যার। বলছে? বাইনারি অপারেশন বলছে একটা সেটের দুইটা উপাদান যোগ করলে ওই উপাদানটা ওই সেটের ভিতরে থাকতে হবে। এখন খেয়াল করো, আমি যদি সেটের উপাদান 100 নিলাম আর একটা 99 নিলাম, যারা ওই সেট সদস্য, কিন্তু তাদের দুজনকে যদি আমি যোগ করি, তাহলে 199 আসবে, যেটা ওই সেটের সদস্য না। তার মানে এই সেটের উপাদানগুলো যুগের জন্য বাইনারি অপারেশন না। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে কি? বিয়োগের জন্য হতে পারে স্যার। হ্যাঁ, বিয়োগের জন্য হবে কি স্যার? বিয়োগের জন্য হবে না, কারণ বিয়োগ তো তোমার মাইনাস করে দিব। মনে কর আমি দিলাম একটা 4 আর একটা -5, তাহলে কত হলো? -1, হুইচ ইজ অলসো ডাজন্ট বিলংস টু এ। তোমাকে দুইটাই চিন্তা করতে হবে, 5 - 4 হয়ে গেছে, কিন্তু 4 - 5 হইলে তো নেগেটিভ আসে, তোমাকে ওই অপশনটা মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখো, ভেক্টর স্পেস পড়ার আগে আমরা প্রথমে জানবো বাইনারি অপারেশন, এরপরে জানতে হবে গ্রুপ। গ্রুপের শর্ত চারটা, খুব তাড়াতাড়ি পড়ে ফেলতেছি। ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স। এই চারটা শর্তের সাথে যদি এগুলো তো অ্যাবস্ট্রাক্টের নিয়ম। ইয়েস ইয়েস ইয়েস, ভেক্টর স্পেস পড়তে হলে তোমার এই গ্রুপ জানা লাগবে। গ্রুপের শর্তের সাথে আরো 5টা শর্ত নিলেই আমরা যাব ভেক্টর স্পেস। সেজন্য অ্যাবস্ট্রাক্টের গ্রুপের নিয়মটা জানা থাকতে হয়। ক্লোজার জি স্যার, প্রপার্টি, এগুলো অ্যাসোসিয়েটিভ পড়ছি ল, আমাদের। এগুলো তো জানা আছে নাকি? জি স্যার, পড়ছি এগুলো তোমাকে, আগে। হ্যাঁ, এখন দেখো, বাস্তব সংখ্যার সেট, মূল সংখ্যার সেট এবং পূর্ণ সংখ্যার সেট, এগুলা বাইনারি অপারেশন কার সাপেক্ষে? যুগ এবং বিয়োগের সাপেক্ষে। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেট যুগের জন্য, যুগ বিয়োগ ভাগের ক্ষেত্রে সাপেক্ষে গ্রুপ নয়, কারণ এখানে কে নাই? স্বাভাবিক সংখ্যায় কে নাই? অবৈতনিক আইডেন্টিটি, অস্তিত্ব। আইডেন্টিটি নাই, তারপরে ইনভার্স নাই। সেজন্য স্বাভাবিক সংখ্যা গ্রুপ না, যুগের জন্য, বিয়োগের জন্য, গুণের জন্য, ভাগের জন্য কোনো ক্ষেত্রেও কি নয়। আর এটা তো আমরা জানি অমূলক সংখ্যা আবদ্ধ নয়, ক্লোজার প্রপার্টি মেনে চলে না। তাহলে যেহেতু সে ক্লোজার প্রপার্টি মেনে চলে না, তাহলে সে যুগের জন্য কি হবে?
গ্রুপ হবে না, আবার গুণের জন্য সে গ্রুপ হবে না। এটা জানা থাকতে হবে। তাহলে বাস্তব সংখ্যার সেট, অপারেশন যোগ বিয়োগ, এটা কি একটি গ্রুপ? এটা অবশ্যই একটা গ্রুপ। স্যার। বাস্তব সংখ্যার, স্যার। জি, বাস্তব সংখ্যার জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে কোনো শর্তের জন্য সে গ্রুপ, সে হচ্ছে গ্রুপ। ওকে, যে কোনো সত্য। বাইনারি অপারেশনের জন্য সে গ্রুপ। ওকে, এখন বাস্তব সংখ্যা থেকে জিরো বাদ দিলাম, এটা কি গ্রুপ হবে? গুণফলের অধীনে গ্রুপ হবে কিনা? হ্যাঁ, গুণফলের জন্য গ্রুপ হবে, কারণ গুণফলের ক্ষেত্রে আইডেন্টিটি কত? ওয়ান। গুণফলের জন্য আইডেন্টিটি ওয়ান না? জি স্যার, ওয়ান। সেজন্য সে বাস্তব সংখ্যায় যদি জিরো নাও থাকে, যুগের জন্য সে গ্রুপ হইতে পারবে না, কিন্তু গুণের জন্য সে গ্রুপ হইতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে কি? শূন্যবাদের জি সব স্যার। বাস্তব সংখ্যার গুণফল ইনভার্স আইডেন্টিটি গ্রুপ, সেজন্য সে গ্রুপ। ওকে, বাস্তব সংখ্যার সেট গুণফলের অধীনে কি গ্রুপ? দেখো, এখানে না উপরের স্যার। লাইনে আমি দিয়ে দিছি r-0, এটা কিন্তু বলতেছি গুণফলের জন্য group। কিন্তু আমরা যখন দিলাম তখন গ্রুপ নয়, কারণ আমার কি থাকবে? জিরোর জন্য জিরোর ইনভার্স নাই, কারণ জিরোর ইনভার্স থাকলে 0/0 থাকতে হবে। গুণের জন্য তো সে গ্রুপ হইতে পারবে না, এটা তো অসংজ্ঞায়িত। বুঝা গেছে? বুঝেছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে, এখন অমূলদ সংখ্যার, মূলদ সংখ্যা থেকে শূন্য বাদ দিলাম, অধীনে কি সে গ্রুপ? সে অবশ্যই গ্রুপ, কারণ গুণফলের জন্য সে গ্রুপ হবে, গুণফলের জন্য। কারণ গুণফলের একক কে? গুণফলের আইডেন্টিটি কে? আইডেন্টিটি হচ্ছে, গুণফলের আইডেন্টিটি হচ্ছে ওয়ান। এটাকে কি বলা হয়? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ওকে, স্বাভাবিক সংখ্যার সেট যোগফলের অধীনে কি একটি গ্রুপ? অবশ্যই না। যোগফলের গ্রুপ হইতে হলে আইডেন্টিটি কে হয়? এডিটিভ আইডেন্টিটি কে? এডিটিভ আইডেন্টিটি কে বলতো? জিরো। এডিটিভ আইডেন্টিটি যুগবোধক একক কে? স্বাভাবিক সংখ্যা যুগবোধক, যুগবোধক একক হচ্ছে জিরো। স্বাভাবিক সংখ্যায় জিরো নাই, সেজন্য সে গ্রুপ হবে না। বুঝছো? আরেকটা শর্ত হচ্ছে তার ইনভার্স নাই। ইনভার্স কি আছে? নাই। পূর্ণ সংখ্যা যোগফলের অধীনে কি গ্রুপ? অবশ্যই গ্রুপ, কারণ কি আছে? যোগ, আমি যদি পূর্ণ সেট লিখি তাহলে কি কি থাকবে? -ইনফিনিটি থেকে শুরু করলাম, -3, -2, -1, 0, 1, 2, 3, এরকম আমি কি যাব? +ইনফিনিটি। আমি জিরো দিতে পারি, জিরো হচ্ছে যুগবোধক একক, এটা আছে। আর যুগবোধক বিপরীত সংখ্যা, ওয়ান এর জন্য -1, টু এর জন্য -2, থ্রি এর জন্য -3 আছে। তার মানে যোগফলের অধীনে সে গ্রুপ হতে পারবে। ওকে, এইগুলা তোমরা দেখে নিলে পারবে, আমরা পুরাটা ভেক্টর না স্যার। স্পেসে। ঠিক আছে, এটা শীটটা দিয়ে দিব, দেখে প্রবলেম থাকলে আগামী ক্লাসে বলবা। আমি গ্রুপে ওই যে কিতে চলে যাই, ভেক্টর স্পেসে চলে যাই। ওকে, আচ্ছা, ওকে, এটাও জানা থাকা লাগবে। গ্রুপ রিং জানলে পরে ভেক্টর স্পেস। দেখো, রিং এ কিন্তু গ্রুপে কি ছিল? গ্রুপে একটা সেট সাথে একটা বাইনারি অপারেশন, সেটা যোগ হতে পারে, সেটা গুণ হতে পারে। কিন্তু রিং এ দুইটা বাইনারি অপারেশন, একটা যোগ আর একটা গুণ। তার মানে একটা সেট যদি দুইটা বাইনারি অপারেশন দ্বারা আবদ্ধ হয় এবং যদি কিছু শর্ত মেনে চলে, তখন তাকে রিং বলা হবে। শর্তটা কি? সে যুগের সাপেক্ষে অ্যাবিলিয়ান গ্রুপ হতে হবে, গুণের ক্লোজার প্রপার্টি মানতে হবে, গুণের অ্যাসোসিয়েটিভ ল মানতে হবে, ডিস্ট্রিবিউটিভ ল মানতে হবে। তার মানে কি হইতে হবে? অ্যাবিলিয়ান গ্রুপ হওয়ার জন্য কয়টা শর্ত লাগে বলো তো? ক্লোজার প্রপার্টি লাগবে, অ্যাসোসিয়েটিভ ল লাগবে, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি লাগবে, এক্সিস্টেন্স অফ ইনভার্স লাগবে, পার্সোনালিটি লাগবে, এ প্লাস বি সমান বি প্লাস এ, কমিউটেটিভ ল অফ এডিশন লাগবে। এই পাঁচটা হইলে তাকে বলা হবে অ্যাবিলিয়ান গ্রুপ। ওকে, কার সাপেক্ষে? যুগের সাপেক্ষে। এছাড়া গুণের তিনটা শর্ত মানতে হবে: ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, এখন দেখো, ঋণের গুণের অপারেশনে অবেদক উপাদান বা বিপরীত উপাদান থাকা বাধ্যতামূলক নয়। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে,
দেখো, রিং এর যখন গুণের শর্ত লেখছি তখন কিন্তু আইডেন্টিটির কথা একবারও বলিনি, ইনভার্সের কথা একবারও বলিনি। ইনভার্সের কথা কি বলছি? বলিনি। আমি শুধু বলছি ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স, এই দুইটার কথা কিন্তু বলিনি। সেজন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। রিং এ কি থাকা যাবে না? রিং এর আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি দরকার নেই। এই যে গুণ, গুণ মানে মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি থাকা দরকার নেই, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকার দরকার নেই। ওকে, এরপরে আসো ফিল্ড। ফিল্ড যদি কমপক্ষে দুইটি উপাদান থাকে এবং এই শর্তগুলো যদি মেনে চলে, কি কি? গুণের ক্লোজার কমিউটেটিভ ল মানতে হবে, তারপরে গুণের এককে শর্ত মানতে হবে, ইনভার্সের শর্ত মানতে হবে। এই শর্ত যদি মানে তখন তাকে বলা হবে ফিল্ড। ফিল্ড সম্পর্কিত এমসিকিউ সেটাও তোমরা নিজেরা দেখে নিবা। আমরা শুরু করব ভেক্টর স্পেস থেকে। ওকে, নিচের কোন সেটটি বৈধ ভেক্টর স্পেস? সমস্ত বাস্তব সংখ্যার সেট। আর কোনো কথা নাই, বাকিটা নিয়ে আলোচনা করার দরকার নাই। কারণ আমি একটু আগে বলেছি বাস্তব সংখ্যার সেট যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে কোনো বৈশিষ্ট্যের জন্য সে গ্রুপের শর্ত প্রদর্শন করবে, রিং এর শর্ত প্রদর্শন করবে, ফিল্ডের শর্ত প্রদর্শন করবে। সেজন্য সেটা হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসে যুগের পাঁচটা, গুণের পাঁচটা, টোটাল 10টা শর্ত মানতে হয়। এবং বাস্তব সংখ্যা এই 10টা শর্ত পুরাটাই মানে, সেজন্য বাস্তব সংখ্যা যদি লেখা থাকে এছাড়া আর অন্য কেউ হওয়ার কোনো সুযোগ নাই। আমার কথা বোঝা গেছে? ওকে, এখন আসো সাবস্পেস কাকে বলে। সাবস্পেস কাকে বলে জানা আছে? যারা ভেক্টর স্পেসের শর্তগুলা সব মানে তারা সাবস্পেস। এবং এটাকে আরো সহজ করে বললে, যদি সে ক্লোজড আন্ডার এডিশন এবং ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন, কোন সেট যদি ক্লোজ আন্ডার এডিশন এবং ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন হয় তাহলে সে হবে সাবস্পেস। এটাকে আরো সহজ করে বললে এরকম হবে, কোন সেটের উপাদান এ ইউ প্লাস ভি ভি আকারে যদি লেখা যায় তখন সে হচ্ছে সাবস্পেস, সোজা কথা। অর্থাৎ এখানে কি, এখানে গুণের শর্ত আছে, আবার যোগের শর্ত আছে। এই যে মাঝখানে যোগ আর দুইটা গুণ, তার মানে এই শর্তটা যে মানবে সে হচ্ছে সাবস্পেস, সোজা কথা। এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। এখন দেখো, নিচের কোনটি আর টু এর উপজগৎ? আরেকটা জিনিস মনে থাকে যেন, যখন এরকম এক্সাম্পল দেওয়া থাকবে তখন মনে থাকে যেন আমার কাছে যখন এক্স অক্ষের উপর যারা থাকবে, টু ডাইমেনশনালের ক্ষেত্রে এক্স অক্ষের উপর যারা থাকবে তারা সবাই সাবস্পেস হবে। এক্স অক্ষের উপর যারা থাকবে, এটা মনে থাকে যেন, এটা হচ্ছে শর্ট ট্রিক। এক্স অক্ষের উপর যারা থাকবে তারা সবাই সাবস্পেস হবে। ওকে, এখন দেখো, আর এন এ নিম্নলিখিত কোন সেটটি উপজগৎ গঠন করে? এখন আর এন মানে কি? আর এন মানে হচ্ছে যেখানে এন ডাইমেনশনাল স্পেস, যেখানে উপাদান কয়টা থাকবে, এক্স ওয়ান এক্স টু ডট ডট কত থাকবে, এক্স এন থাকবে। এখন যে সেটে এইগুলা সব নন জিরো হবে, তারা কিন্তু মানে সবাই যদি থাকে সেক্ষেত্রে তারা এই উপজগৎ গঠন করতে পারে। অর্থাৎ আর টু এর জন্য উপজগৎ গঠন করতে পারবে এক্স কমা ওয়াই, যেখানে এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা। তার মানে এখানে কে কে হইতে পারে, জিরো জিরো থাকতে পারে, ওয়ান ওয়ান থাকতে পারে, ওয়ান টু থাকতে পারে, থ্রি ওয়ান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তার মানে এক্স ওয়াই রিয়েল নাম্বার যদি হয় তাহলে আর টু হচ্ছে কি, এক্স এবং ওয়াই রিয়েল নাম্বার যদি হয় তাহলে আর টু হচ্ছে সাবস্পেস। ঠিক একই রকম এখানে এক্স 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 সবাইকে দিছি, সাথে কেটে আছে, এক্স হচ্ছে রিয়েল নাম্বার। কিন্তু যদি, এটা কেন হচ্ছে না? কারণ সাবস্পেস হওয়ার জন্য প্রথমে কি থাকতে হয়, জিরো উপাদান, জিরো উপাদান থাকতে হয়। এখন দেখো, এখানে কি জিরো উপাদান হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এক্স এর মান রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে জিরো বসাও, এখানে জিরো বসালাম, সব জিরো হলো, কিন্তু এখানে কত আছে,
ওয়ান আছে। তার মানে এই সেটে কখনোই জিরো উপাদান আসার সুযোগ নাই। এইখানেও যেহেতু ওয়ান আছে, এন আছে, 1 2 3 এরকম, তার মানে এখানে জিরো আসার সুযোগ নাই। এইটাও এক্স এর মান যাই বসাও, সামনে যেহেতু ওয়ান আছে, তার মানে জিরো আসার কোনো সুযোগ নাই। ভেক্টর স্পেস হইতে হলে জিরো উপাদান থাকতেই হবে। সেজন্য 3 নাম্বারটা উপযোগ নয়। ওকে, এটা দেখো, নিচের কোন ম্যাট্রিক্সটি ভেক্টর স্পেসের জন্য একটি উপযোগ? ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে থাকবা যেন ডায়াগোনাল বরাবর এলিমেন্ট যদি থাকে, মেইন ডায়াগোনাল বরাবর, তখন তারা কি হবে? তখন তারা সাবস্পেস হবে, অন্যথায় সাবস্পেস হবে না। যেমন ধরো এটা হবে না। ওকে, এইটাতে ওয়ান আছে, ওয়ান থাকলে কখনো জিরো হওয়ার সুযোগ নাই। ওয়ান থাকলে কখনো জিরো হওয়ার সুযোগ নাই, তার মানে জিরো এলিমেন্ট তোমার কি হবে? 1 0 0 1। এইটা আনতে পারবা, কিন্তু জিরো জিরো আনতে পারবা না, জিরো ভেক্টর আনতে হবে। ওকে, নিচের কোন ভেক্টর স্পেসের জন্য আবশ্যক নয়? নিচের কোনটি ভেক্টর স্পেসের জন্য আবশ্যক নয়? দেখো, আমাকে ভেক্টর স্পেস হওয়ার জন্য কি শর্ত ছিল? ভেক্টর স্পেস হওয়ার জন্য তার যুগের শর্ত সবগুলা মানতে হবে। তার মানে যোগাত্মক বিপরীত থাকা লাগবে, ঠিক আছে? গুণের বন্টন নীতি থাকা লাগবে, কিন্তু স্কেলারের ইনভার্স থাকা দরকার নাই। স্কেলারের ইনভার্স থাকতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু ভেক্টরের ইনভার্স থাকা লাগবে, ইনভার্স থাকা লাগবে। সেই কারণে এটা হইতে পারবে না। এখন দেখো, R3 এমন একটি সমতল যা মূল বিন্দুতে যায়, এটি সবসময় কি হবে? সবসময় মনে থাকে যেন মূল বিন্দুগামী সমতল সবসময় সাবস্পেস। এটা ইনফরমেশন, লিনিয়ার অ্যালজেব্রা ইনফরমেশন হচ্ছে মূল বিন্দুগামী সমতল সাবস্পেস গঠন করে, মনে থাকে যেন। এই লাইনটা মনে রাখবা। নিচের কোনটি একটি ভেক্টর স্পেস নয়? দেখো তো, কে হইতে পারবে না? এটা হতে পারবে না, কারণ কি? এইখানে এক্স এর মান তুমি যদি জিরো বসাও, ওয়ান জিরো আছে। ওয়ান আসবে। আমার তো জিরো জিরো উপাদানটি থাকা লাগবে। বাকিগুলোতে আর টুতে জিরো জিরো আসতে পারে, এক্স 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 এর মান জিরো বসাও তাহলে আসতে পারে, এখানে এক্স এর মান জিরো বসাও জিরো জিরো আসতে পারে, কিন্তু এখানে তুমি চেষ্টা করলেও জিরো জিরো আনতে পারবে না। তার মানে এই সেটটা ভেক্টর স্পেস নয়। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে কি? ওকে, নিচের কোনটি ভেক্টর স্পেসের মৌলিক শর্ত নয়? গুণাত্মক বিপরীত নিয়ম। এটা একটু আগে বলছি, গুণাত্মক বিপরীত নিয়ম। একটি উপজগৎ হতে হলে কোনটি বাধ্যতামূলক? আমি একটু আগে বলছি, এই যে দেখো, একটু আগে এখানে লিখে দিচ্ছি, ভেক্টর স্পেস হওয়ার জন্য, সাবস্পেস হওয়ার জন্য কি? ক্লোজ আন্ডার এডিশন, ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন, এই দুইটা শর্ত মানতে হবে। ওকে, তাহলে এখন দেখো এখানে কি লেখা আছে। এই যে ভেক্টর স্পেসের, কোথায় গেল? বাধ্যতামূলক। বাধ্যতামূলক, দেখো, একটা বাধ্যতামূলক বাধ্যতামূলক নিয়ম। হলে যুগ এবং স্কেলার গুণের কি থাকতে হবে? বন্ধতা। বদ্ধতা বন্ধটা মানে হচ্ছে বন্ধত্ব। ক্লোজার প্রপার্টি। ওকে, আবদ্ধ নীতি। এটা বন্ধটা মানে আবদ্ধ, আবদ্ধ নীতি। ওকে, আমি তো একটু আগে বলছি ক্লোজ আন্ডার এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন বলছিলাম না? সেই কথাটা এখানে লেখা আছে। ওকে, নিচের কোন সেটটি একটি বৈধ ভেক্টর স্পেস? মৌলিক সংখ্যার সেট, খেয়াল করো, 2 3 5 7 এরকম যাবে। এখানে কি জিরো আছে? জিরো নাই স্যার, নাই। নাই স্যার। জিরো না থাকলে সে ভেক্টর স্পেস হইতে পারবে না। স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 ডট ডট আপ টু ইনফিনিটি, জিরো নাই, সেও হইতে পারবে না। এইখানে দেখো, জিরো থেকে বড় বলছে, জিরো থেকে বড়, তাহলে জিরো নাই, তার মানে সেও হতে পারলো না, সেও হতে পারলো না, সেও হতে পারলো না। এখানে এক্স এর মান জিরো বসাও, এক্স এর মান জিরো বসাও, জিরো জিরো উপাদান আসতে পারে, তাহলে এটা হতে পারে। বুঝছি। জি স্যার। ভেক্টর স্পেস হওয়ার শর্ত কি? যোগ এবং স্কেলার গুণে আবদ্ধ, ক্লোজড আন্ডার এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, শর্তটা বলছিলাম, ওইটা লেখা থাকলে ওটাতে টিক দিবে, আর কোনো কথার দরকার নাই। বুঝছি না বুঝি নাই? জি স্যার।
ভেক্টর স্পেসে কি আছে? ভি ভেক্টর ডাব্লিউ ভেক্টর যোগ করছি, পরে ডাব্লিউ ভেক্টর আর ভি ভেক্টর যোগ করছি। এটা কোন নিয়ম? যোগ করছি আবার বিনিময় বিধি, উল্টা পাল্টা মানে বিনিময় বিধি। মনে আছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন দেখো, যেহেতু উপজগৎ, উপজগৎ সে কি? উপজগৎ মানে সে হচ্ছে সাবস্পেস। সাবস্পেস হইতে হলে সে কি হইতে হবে? ভেক্টর স্পেসের শর্ত মানতে হবে নাকি? ভেক্টর স্পেসের শর্ত মানতে হবে, জি স্যার। ভেক্টর স্পেসের শর্ত মানতে হবে। ভেক্টর স্পেসের শর্ত কি আছে? ক্লোজড আন্ডার এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন না? তাহলে দেখো, এ জি স্যার। এবং সি গুণ করলে এসি যে পাবো সেটি একই সেটের মধ্যে থাকতে হবে। তাহলে তো ক্লোজ আন্ডার এডিশন হবে নাকি? ক্লোজার প্রপার্টি জি হবে না? স্যার। তাহলে উত্তর ডি হবে কিনা বুঝে গেছে নাকি যায়নি? সুইটেবল থাকে, জি স্যার। বুঝছি। হ্যাঁ, একটি জি মাত্র স্যার। উপাদান বিশিষ্ট সেট হতো, সে কি? ভেক্টর জগৎ সে হতে পারে স্যার। সব সময় ভেক্টর হইতে পারে, কারণ একটা উপাদান দিয়েও ভেক্টর হয়। কারণ এই উপাদান থাকলেই তো, এটা কি জিরো উপাদান? জিরো উপাদান মানে আইডেন্টিটি, এই যে যুগ্মক একক নাকি? যুগ্মক একক, সেই উপাদানটা দিয়েও ভেক্টর জি হইতে পারে। ওকে, এটা দেখো, সেটটি কেন ভেক্টর স্পেস নয় বলো তো? এটা জিরো জিরো বিন্দু ধারণ করে না। ধরে করে না। এখন দেখো, এক্স আর ওয়াই যোগ করে 2 হবে। এখন এমন উপাদান নিতে হবে যাদের যোগফল 2। তুমি জিরো জিরো কি নিতে পারবা? না। জিরো আর জিরো যোগ করে তো কখনো 2 হবে না, ঠিক না? তাহলে এই সেটে জিরো জিরো উপাদান নাই, সেজন্য সে ভেক্টর স্পেস নয়। ক্লিয়ার? হতে পারে। জি স্যার। ক্লিয়ার? বুঝছি। জি স্যার, প্লিজ। ওকে, জি স্যার। দেখো, W ইকুয়াল টু এক্স ওয়াই জেড, থ্রি ডাইমেনশনাল স্পেস যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো। সেটটি ভেক্টর স্পেস হবে যদি জিরো উপাদান থাকে না। যদি। খালি জিরো উপাদান থাকলে হবে না, জি স্যার। কি থাকতে হবে? স্কেলার গুণনের আবদ্ধ হতে হবে, যোগফলের আবদ্ধ হতে হবে। আমি একটু আগে কি বলছিলাম? ভেক্টর স্পেস হওয়ার শর্ত কি? ক্লোজড আন্ডার এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন বলছিলাম। তাহলে ক্লোজড আন্ডার এডিশন মানে এই শর্ত, ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন মানে এই শর্ত, তাহলে বি আর সি হবে উত্তর। যদি আবদ্ধ। না বুঝি খেলার নাই? পরে যদি আবদ্ধ। জি স্যার। জি স্যার, বুঝছি। বুঝে গেছি। জি স্যার। দেখো, নিম্নোক্ত কোনটি ভেক্টর স্পেস গঠন করে না? সব সময় মনে থাকে যেন আর টু স্পেস ভেক্টর স্পেস গঠন করে, কিন্তু এটা গঠন করবে না, কারণ এখানে এফ অফ জিরো বসালে ওয়ান আসতেছে, জিরো জিরো আসার কোনো সুযোগ নাই। আমার কথা বুঝছো? জিরো আসার যেহেতু সুযোগ জি নাই, স্যার। তাহলে আইডেন্টিটি আসবে না, আইডেন্টিটি না আসলে হবে না। তবে সাথে সাথে ভেক্টর এইগুলো স্পেস মনে নয়। রাখবা, যে সমতলটা মূলবিন্দু দিয়ে যায়। দেখো, এটা এক্স ওয়াই মানে কি, তল না? টু ডাইমেনশনাল। এবং এক্স ইকুয়াল টু ওয়াই মানে কিসের সমীকরণ? এটা দ্বারা মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্দেশ করে। তাহলে যে সমতলটি মূল বিন্দুগামী সরলরেখাকে ধারণ করে সে কিন্তু ভেক্টর স্পেস হবে। আমার কথা বুঝেছো? জি স্যার। ওকে। আর P3, P3 মানে হচ্ছে পলিনোমিয়াল অফ অর্ডার 3। পলিনোমিয়াল মানে বহুপদী, সেটা তো আমাদের জানা আছে বহুপদী যখন পড়ছিলাম। P3 মানে জি তার স্যার। ডিগ্রি কত হবে, এক্স এর ঘাত কত হবে, চলকের ঘাত সর্বোচ্চ কত হবে? 3 হবে। এরা কিন্তু 3 হবে। ভেক্টর স্পেস। ওকে, উপজগতের মৌলিক উপপাদ্য অনুযায়ী কোন সেট ভেক্টর স্পেসের অংশ হয় এবং শূন্য ভেক্টর ধারণ করে? কোন সেট ভেক্টর স্পেসের অংশ হয় এবং শূন্য ভেক্টর ধারণ করে, তবে সেটটি একটি উপজগৎ হতে পারে। বুঝছি? বুঝেছি এটা? দেখো, তোমাকে সাবস্পেসের দুইটা থিওরি আছে। ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরেম অফ সাবস্পেস, সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরেম অফ সাবস্পেস।
তো সাবস্পেসের প্রথম ফান্ডামেন্টাল থিওরেম বলছে যে যদি কেউ ভেক্টর স্পেসের হবে যদি তার ভিতরে কি থাকে, শূন্য ভেক্টর ধারণ করতে পারে। নিম্নবর্ত ধারণ এখন করে, জি স্যার। এখন ভেক্টর স্পেসের একটা অংশ, ভেক্টর স্পেসের একটা অংশ সে শূন্য ভেক্টর ধারণ করে, আপনি সে হচ্ছে সাবস্পেস। বুঝছো? জি স্যার, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আসো ভেক্টর স্পেসের দ্বিতীয় মৌলিক উপপাদ্য অনুসারে নিচের কোনটি অবশ্যই সত্য? আমি আগেই বলছি, যোগ এবং ক্লোজ স্ট্যান্ডার্ড যোগ এডিশন এন্ড স্কেলার ফলাফলের জন্য আবদ্ধ মাল্টিপ্লিকেশন। হতে। আবদ্ধ যথেষ্ট। ঠিক আছে। যোগফল ও গুণফল, হ্যাঁ ওকে, গুণের। হ্যাঁ, এখন দেখো নিচের কোনটি আর টু এর একটি উপস্থাপন নয়? দেখো এইটাতে এটা দুইটা উপাদান স্যার, আছে, হ্যাঁ আছে, এখানে হ্যাঁ। দুইটা আছে টু ডাইমেনশনাল, এটাও টু ডাইমেনশনাল, কিন্তু এখন দেখো এখানে শূন্য ভেক্টর দুই ধারণ নম্বর। করে না, শূন্য ভেক্টর না ধারণ স্যার। করে না। আর টু এর ভেক্টর স্পেস হওয়ার জন্য তাকে শূন্য ভেক্টর ধারণ করতে হবে। ঠিক আছে, তাই এটি জি উপস্থাপন স্যার। আর টু কে উপস্থাপন করে না। ওকে, এখন দেখো ম্যাট্রিক্স একটা আছে যেটার অর্ডার হচ্ছে 2 বাই 2, 2 বাই 2 একটা ম্যাট্রিক্স আছে, সেটের নিম্নোক্ত কোনটি ভেক্টর স্পেস যদি সে সিমেট্রিক সিমেট্রিক হয়? ম্যাট্রিক্স। হ্যাঁ, এগুলোর। সিমেট্রিক, এটা এটা এই ইনফরমেশনটা মনে রাখবে, এই ইনফরমেশনটা মনে রাখবে, এটা খুব কাজে লাগবে। সিমেট্রিক ম্যাট্রিক্স যোগফল এবং স্কেলার গুণফল দ্বারা আবদ্ধ, এটা মনে থাকে না, এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। সিমেট্রিক যোগফল ম্যাট্রিক্স, এবং গুণের হ্যাঁ, যোগফল। ক্লোজ আন্ডার এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। ওকে, ভেক্টর স্পেসের শূন্য স্কেলার ভেক্টর কি? ভেক্টর একমাত্রিক। স্পেসের শূন্য ভেক্টর একমাত্রিক হয়। ঠিক আছে, মানে একমাত্রিক বলতে কি, শূন্য ভেক্টর একাধিক থাকতে পারে না, একটাই থাকবে শূন্য ভেক্টর, একটাই হইতে হবে, এর বেশি আর থাকার সুযোগ নাই। 23 নাম্বার এক্সাম্পলটা দেখো, 23 নাম্বার এক্সাম্পলটা দেখো। 23 নাম্বার এক্সাম্পলে আমার জিরো ভেক্টর পাওয়ার সুযোগ আছে, যেহেতু জিরো ভেক্টর পাওয়ার সুযোগ আছে তাহলে সে ভেক্টর স্পেস হওয়ার সুযোগ আছে। ওকে, জি স্যার। আমার কথা বোঝা গেছে? যেহেতু ডাব্লিউটা কি, ডাব্লিউটা কি হচ্ছে, ডাব্লিউটা হচ্ছে ভি এর এলিমেন্ট হইতে হবে, এবং যেখানে এফ অফ জিরো সমান কত, জিরো। জিরো ভেক্টর যেহেতু আছে তাহলে সে ভেক্টর হওয়ার সুযোগ আছে, সেজন্য ডাব্লিউ হচ্ছে একটা ভেক্টর স্পেস। ওকে, দেখো আমাকে কি দিছে, বিএফ ভেক্টর স্পেসের দুটি জগৎ কি, W1 W2, যেখানে W1 ইউনিয়ন W2 হচ্ছে ভেক্টর স্পেস, ভেক্টর স্পেস। তাহলে এই দুইজনের যে কোনো একজন বড় হইতে পারে, অর্থাৎ W1 W2 এর মধ্যে W1 বড়, W2 বড় হইতে পারে, তাহলে W1 W2 এর সাবস্পেস হবে। অথবা W1 যদি বড় হয় তাহলে W2টা W1 এর সমান হতে পারে, যে কোনো একটা হইতে পারে, যেহেতু তারা ভেক্টর স্পেস দুইজন, এবং ওদের ইউনিয়ন যদি ভেক্টর স্পেস হয় তাহলে যে কোনো একজন বড়, যে কোনো একজনের ভিতরে আরেকজন থাকতে পারে, এটা হচ্ছে নিয়ম। দুইটি উপজগতের ইউনিয়ন তখনই ভেক্টর স্পেস হয় যদি একটি অপরটির আরেকটি সম্পূর্ণ হয়, মানে একটির ভিতরে আরেকটি যদি থেকে থাকে, W1 এর ভিতরে W2 যদি থেকে থাকে, অথবা W2 এর ভিতরে W1 থেকে থাকে, তখনই ইউনিয়নটা ভেক্টর স্পেস হবে, ইউনিয়ন, নাইলে হবে না। ও, আর তো এখানে নাই, তাহলে আমরা সামনের দিকে একটু যাই। এখানে সাব স্পেস পর্যন্ত দেয়া আছে,
আমি রাখো, আরেকটু এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি আমি। আবার লিনিয়ার যাবে লেভেল বললো, আইডি জানো তো। আল্লাহ আচ্ছা, রাখো। বাস। ওকে, আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের এই টপিকটা